দল রাজশাহী মহানগর বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বিলুকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে নির্বাচনের আলোচনা সভার সভাপতি, প্রধানমন্ত্রী এবং সামনে নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমাদের নির্বাচনের সময় ঘোষণা হয়ে গেছে। এখন আমাদের কাজটা কি? আমাদের কাজ হলো 7টা থানা, থানার ওয়ার্ডের নেতৃত্ব যারা দিচ্ছে, যারা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি আছে, বাড়ি বাড়ি যাওয়া। অনেকে আমি খেয়াল করছি অনেক থানাতে বা ওয়ার্ডে আন্তরিকতা অভাব, থানা সভাপতি সেক্রেটারির সঙ্গে মিল নাই, ওয়ার্ডের সভাপতি সেক্রেটারির সঙ্গে মিল নাই, এবং ওয়ার্ডের নেতারা মনে হয় যারা রানিং আছে তারা মনে করে যোগাযোগ করে না ঠিক মতো। এটা কিন্তু ভোটের জন্য ক্ষতি। 17 বছর যারা নির্যাতন করেছে, যারা নির্যাতনে আমরা এসেছি, সামনে আমরা ভোট 17 বছর পর প্রথম ভোট পাচ্ছি আমরা এটা ভোটে কাজ করার জন্য। সেই কাজটা সঠিকভাবে হচ্ছে না। আপনারা যে যেটাই মনে করেন, রাগ করেন, অনেকে রাগ করবেন, অনেকে ইয়ে করবেন। যারা পুরাতন লোক আছেন, যারা 17 বছর ধরে বিগত দিনে ভোট করেছেন, তাদেরকে নিয়ে আমি মনে করি ওয়ার্ডের নেতারা বসা উচিত, আলোচনা করে কি করে ভোটটা করতে হবে। তাদের কিন্তু ভোটের অধিকার আছে, তারা বুঝে জানে যে ভোট কিভাবে করতে হচ্ছে। আমাদেরকে ধানের শীষের জন্য কাজ করতে হবে। আমরা স্লোগান দিব, বড় বড় প্রোগ্রাম করবো, এটাকে ভোট হবে না। তারিখ যে বারবার করে বলে দিয়েছে আমাদের যে স্লোগান দিয়ে ভোট হবে না। প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা মহল্লাতে আপনার গ্রুপ ভাগ করতে 5 জন 6 জন করে, যে বাড়ি বাড়ি যে ভোটটাকে ঠিক করতে হবে। আমরা সবাই আসছি, হই করে আসছি, হই করে চলে যাচ্ছি। এটা হলো কিন্তু অবস্থাটা। লক্ষণ কিন্তু ভালো লাগছে না, যে যতই আপনারা বলেন না কেন, লক্ষণ ভালো লাগছে। আর নিজেদের মধ্যে মানে একটা ভাগ বাটোয়ারার মধ্যে মনে হয়ে গেছে। আমি আসতে পারলাম না, আপনি আসতে পারলেন, এটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত চলছে। কেউ কারো কথা শুনছে না। আমি মহানগরের সভাপতি সেক্রেটারিকে আমি অনুরোধ করবো এটা পারে যে আপনারা নজর দেন। যদি আপনারা মনে করেন যে আপনার এ আমার লোক, ওই আমার লোক, তাহলে কিন্তু ধানের শীষ শেষ। আর যদি রাজশাহীতে যদি ধানের শীষ আনতে না পারি, রাজশাহী মহানগরে যত আমরা বিএনপি অঙ্গ সংগঠন যারা আমরা আছি, তারা কিন্তু সবাই আমরা ধরা খেয়ে যাব। এটা স্পষ্ট। এটা 11 তারিখে কর্মসূচিটা আমাদেরকে তারিখ দিয়ে বলে দিয়েছে, এবং যে শিক্ষাটা আমাদেরকে দিয়েছে, এই শিক্ষাটা আমরা পেয়ে গেছি। এই জিনিসটা মাথায় রাখেন। কারণ আমার 13 নম্বর ওয়ার্ড, আমার সভাপতি, ওয়ার্ডের সভাপতি শামসুল আলম বিল্লু বসে আছে। আমার 13 নম্বর সভাপতি বা সেক্রেটারি, আজকে আমার এখানে সভাপতি আছে মামুন হোসেন মামুন, আমি সাংগঠনিক সম্পাদক। এই পর্যন্ত একবারে বসেছে আমাদের সঙ্গে, কথা বলিনি। এখন যদি আমি আলাদাভাবে কাজ করতে যাই, সভাপতি সেক্রেটারি ওয়ার্ডের কমপ্লেন দিয়ে দিবে থানাকে যে আপনার সাংগঠনিক সম্পাদক বা সভাপতি আলাদাভাবে কাজ করছে। কি হবে? ভেদাভেদটা হয়ে গেল। এটা আমার 13 নম্বর ওয়ার্ডে বোঝাচ্ছি আপনাকে। আরো বাদ বাকি তো 30টা ওয়ার্ড বাকি আছে, সেটা আপনারা নিজেরা বুঝতে পারছেন কি অবস্থা হয়ে আছে। মতিয়া থানার ভাগ হয়ে আছে, সাবেক বর্তমানের সঙ্গে ভাগ হয়ে আছে। যারা সাবেক সিনিয়র, তাদের জ্ঞান থাকা উচিত। তারা ছোট, তাদেরকে আগ্রহ করে তাদেরকে ডাকিলে মিলেমিশে বসতে কাজ করি ওয়ার্ডের মধ্যে। এটা কিন্তু করছে না। প্রতিটা থানাতে একই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আমি মনে করি বিগত গ্রামে যারা নেতৃত্ব দিয়েছেন, তারা বর্তমান যারা থানার লোক আছে, ওয়ার্ডের লোক আছে, তাদেরকে নিয়ে বসে থেকে আলোচনা করে ধানের শীষের জন্য কাজ করতে হবে।
আর ধানের শীষে যদি কাজ করতে না পারি তাহলে কিন্তু আমাদের অবস্থা। সাবেক যারা কাউন্সিলর আছে, মহিলারা আছে, আমাদের পুরুষ কাউন্সিলর আছে, তাদের কিন্তু অভিজ্ঞতা আছে কি করে ভোট দিতে হয়, কি করে ভোট আনতে হয়। তাদেরকে আমি মনে করবো যে তারা মাঠে যেন ভালোভাবে নামে। আপনারা 3টে ওয়ার্ডে তাদের বাহিনী নিয়ে কাজ করতে নেমে যায়। যারা পুরুষ আছে তারা যেন মাঠে কাজ করে, তারাও ঠিক মতন মনে হয় কোন গ্যাপ হয়ে যাচ্ছে, তারা ঠিক মতন মাঠে নামতে পারছে না, তারা কাজ করছে না। কর্মসূচি দিবে মহানগর, তাহলে আমাদের কাজ নাই। আমরা বাড়ি বাড়ি যাবো, 4জন 5জন মিলে বাড়ি বাড়ি যাবো, ভোট চাবো, বুঝাবো। ভোটের নিয়ম হলো একটা বাড়িতে যাবেন, কম করে 20 মিনিট সময় দিবেন, তাকে বুঝাবেন, তাকে কমপ্লিট করে বুঝিয়ে সুঝে ভোটটা ফাইনাল করে বাড়ি আসবেন। এটি হলো ভোটের নিয়ম। ওই আসছে নেতা আসছে, হই করলাম, নেতাকে চেহারা দেখালাম, একটু সেলফি তুলে নিলাম, চলে গেলাম, ঘরে বসতে ক্লাবে বসে আড্ডা মারছি, পার্টি অফিসে বসে আড্ডা মারছি, কিন্তু কেউ বাড়ি বাড়ি কেউ আসছে না। এই জন্য বলছি আপনাদেরকে, বাড়ি বাড়ি যান, ভোট চান, ধানের শীষের জন্য কাজ করেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রবিউল আলম মিলু। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন রাজশাহী মহানগর বিএনপির সংগ্রামী সহসভাপতি জয়নাল আবেদীন শিবলী। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই নির্বাচনী মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সকল থানা, ওয়ার্ড বা অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার বিএনপির পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমি আমার ওয়ার্ডের কথা আমার সাবিক বলবে, কিন্তু আমি একটু মহানগরে এটা নিয়ে মনে হয় 7বার কথা হলো, মানে আমাদের প্রার্থী বড় ভাই 3বার, আমরা পার্টি অফিসে বসেছি 4বার। আমরা কিন্তু কোনো অগ্রগতি দেখছি বলে মনে হচ্ছে না। ইতিমধ্যে এর মধ্যে ঢাকাতে যাওয়া হয়েছে, ঢাকাতে যে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছে অল্প সংখ্যক লোক নিয়ে বাড়াতে হবে ক্যাম্পে। আমরা লোকের কাছে যাব কেন ভাই? আমার দলের লোকের কাছে আগে যাই, যে লোকটার সাথে আমি কথা বলি। আমি যে দায়িত্বে আছি, পদে আছি, এই কাজটা কিন্তু আমার। সেই সব মানুষ মুখ ঘুরিয়ে আছে কেন? তাদেরকে নিয়ে আসার জন্য। আর যদি আমি আশা করি যে যে মুখ ঘুরিয়ে আছে সে আমার কাছে আসবে, তাইলে কিন্তু হলো না। আমি দায়িত্বে আছি, আমাকে যেতে হবে, বারবার তাদের কাছে যেতে হবে যে আমরা সবাই একত্রিত হই। যখনই আমরা একত্রিত হব, এটাই আমাদের বিশাল একটা বহার হয়ে যাবে। এই জন্য আমি মহানগরকে বলবো, দ্রুত আপনার ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের মহানগর থেকে এই যে কমিটির কথা বলা হচ্ছে, যে ওয়ার্ড কমিটি বা সেন্টার কমিটি, মহল্লা কমিটি, হ্যাঁ আমরা ওয়ার্ডে কমিটি করেছি, সম্মেলন করেছি, মহল্লায় সম্মেলন করেছি, কিন্তু কি কমিটি করেছি? সেই কমিটির দ্বারাই আমার নির্বাচনী কাজ হবে কিনা সেটা নির্ণয় করার কিন্তু দায়িত্ব মহানগরের আমি মনে করি। তাই আমি বলবো যে অনেক সময় পার হয়ে গেছে, এখন আমরা সবাই মহানগর থেকে আমরা একটা টিম করে 37-38টা ওয়ার্ডে আমরা এই কমিটি গিলে মাঠ পর্যায়ে থেকে তুলে নিয়ে এসে আমরা পার্টি অফিসে দেখি যে আসলে কোন সব মানুষকে দিয়ে আমরা সেন্টার কমিটি করা হয়েছে। কেননা সেন্টার কমিটি তো আমি ঘরে বসে থেকে পানি এনে জমা দিয়ে দিলেই সেন্টার কমিটি হলো। কেননা নির্বাচনী কমিটি যাদের অভিজ্ঞতা আছে,
যাদের পূর্বের অভিজ্ঞতা আছে তাদের সাথে যদি আমি কথাই না বলি তাহলে তাদেরকে নিয়ে আমি কমিটি করলাম ভাই। তো ওই জন্য ভাই আমার কাছে যেটা মনে হচ্ছে যে সবাইকে আমরা একত্রিত করে এই ওয়ার্ড মিলে কিভাবে কমিটি আসছে দরকার হলে সেই কমিটিগুলোতে যাওয়ার জন্য মহানগর থেকে দায়িত্ব দেন, এক একজনকে এক একটা থানায় দায়িত্ব দেন, যে ওইভাবে করে আপনার কমিটিগুলো কমপ্লিট করে। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর বিএনপির সংগ্রামী সহসভাপতি মুক্তার হোসেন। প্রস্তুত থাকবেন আবুল কালাম আজাদ সুইট, সহসভাপতি রাজশাহী মহানগর বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই মুহূর্তে আমি রাজনৈতিক বক্তব্য দিব না, কারণ ব্যানারে আপনারা দেখেছেন ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টির লক্ষ্যে আজকের এই মত বিনিময়। অর্থাৎ আমরা ধানের শীষের পক্ষে ওয়েব সৃষ্টি করব। সেটা কিভাবে? সেটা সৃষ্টি হবে মহল্লা থেকে, নিজ বাড়ি থেকে। তাই আমি আমার এই মত, ব্যক্তিগত মত প্রকাশ করছি যে সক্রেটিস একটা কথা বলেছিলেন, নো দাইসেলফ, নিজেকে জানো। তাই আমি আমার পরিবারকে জানি, আমার প্রতিবেশীদের জানি, আমার মহল্লাকে জানি, আমার ওয়ার্ডকে জানি, আমার থানাকে জানি। এই রিপোর্ট করার দায়িত্ব, তৈরি করার দায়িত্ব দলের থেকে নেতৃত্বে, যে আমার বাড়ি ঠিক আছে কিনা, আমার বাড়িতে 5টা ভোট হলে 5টাই ধানের বিপক্ষে আছে কিনা, একটা বিপক্ষে আছে কিনা, থাকলে তার কিছু লাগে না। তারপরে লাগে আমার মহল্লায় যেসব প্রতিবেশীদের বসবাস করি তাদের একটা তালিকা তৈরি করি। প্রথম তালিকা তৈরি করি প্লাস, দ্বিতীয় তালিকা করি প্লাস মাইনাস, তৃতীয় তালিকা করি মাইনাস। আমরা বেশি গুরুত্ব দিই, যদি ধানের শীষের পক্ষে জোয়া তৈরি করতেই যান, প্রথমে আমরা প্লাস মাইনাসের জন্য একাধিকবার, প্রয়োজনে দিনে 2বার 3বার তার বাড়িতে ঘোরাঘুরি করি। সেই বাড়ির, সেই পরিবারের লোকজনকে যতক্ষণ না ধানের শীষের পক্ষে সুস্পষ্ট মতামত আমরা পাই, যারা প্লাস তাদেরকে আহ্বান করি যে ভাই আপনারা আমাদের সঙ্গে ভোট চাওয়ার জন্য, ভোট ভিক্ষার জন্য, ভোট প্রার্থনার জন্য চলেন একটু মানুষের দ্বারে দ্বারে যাই। 17টা বছর আপনি কিভাবে ছিলেন, আমি কিভাবে ছিলাম, আমরা কিভাবে ছিলাম, সেটা আমরা সবাই জানি। আমরা অন্তত সামনে 5টা বছর এই আপদ থেকে দূরে থাকি। আর একটা বিশেষ বিষয় আপনারা মাথায় রাখবেন, আমরা ভোট করছি আমাদের তারুণ্যের অহংকার, আগামী দিনের আমাদের দলের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব একটা বলেছেন, আমরা নির্বাচন করছি অদৃশ্য ছায়া শক্তির বিরুদ্ধে। এই ছায়া শক্তিটা কি আপনারা জানেন, এবং আরো নির্বাচন করছি কাদের বিরুদ্ধে? যারা দীর্ঘদিন আমাদের সঙ্গে জোট সঙ্গী ছিলেন, যারা গাছার মতো, স্বর্ণলতার মতো আমাদের গায়ে ধরে আমাদের সকল রক্ত মাংস চুষে নিয়ে তারা অনেক বড় হয়ে গেছে। এই জাতীয়তাবাদী শক্তির ঘাড়ে চড়ে তারা তাদের গাড়িতে মন্ত্রীর পতাকা করে রাস্তায় করেছেন, তারাই আমাদের আজকে প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন। তারা খুব ভয়ঙ্কর, তারা খুব মারাত্মক, কারণ তারা 96 আমাদের সঙ্গে বেইমানি করেছে, তারা 91 আমাদের সঙ্গে বেইমানি করেছেন, তারা 96 সালে আমাদের সঙ্গে চরম ভাবে বেইমানি করেছেন। এবং আপনারা জানেন
যে আমাদের ঘাড়ে চড়েই তারা আমাদের রক্ত চুষে এখন আমাদের বিরুদ্ধেই তারা কথা বলছে। শুধু তাই না, তারা রাজশাহীতে সকল সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে গেছেন। যত চাঁদাবাজ, যত দখলদারিত্ব, সব তাদের দ্বারা ওই একটি সংগঠনের দ্বারা রাজশাহীতে এবং সারা বাংলাদেশে হয়েছে। তাই আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। আর দ্বিতীয়ত আমি প্রত্যেকের সঙ্গে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, কে নেতা হলেন, কে হলেন না, কে দায়িত্ব পেলেন, কে পেলেন না, হ্যাঁ, বলতে পারেন। আমরা এ ধরনের বক্তব্য আমাদের নেতা পার্টির চেয়ারম্যানের কাছে শুনি, আর পার্টির চেয়ারম্যানকে রাষ্ট্রনায়ক বলা যাবে না, উনি মনোক্ষণ নয়। তাকে আমাদের প্রিয় নেতা, দলের ভারপ্রাপ্ত নেতা কেমন বললেই খুশি, রাষ্ট্রনায়ক এটা বলা যাবে না। আর আপনার দায়িত্ব, আমি যতই ক্যান্ডিডেট হোক, আমার দায়িত্ব আমার সেন্টার, আমার মহল্লা, আমার বাড়ি। আপনার নিজেরটা বলেন। ধন্যবাদ ভাই। তো আমি মনে করি যে আমরা যে দায়িত্ব পালাম কি পালাম না সেটা বড় কথা না। বিএনপির শহীদ জিয়ার একজন সঙ্গী সৈনিক হিসাবে আগামী দিনে দলকে সুসংগঠিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীকে রাজশাহীতে বিপুল ভোটে বিজয়ী করার জন্য যেসব পরিকল্পনা দরকার আমরা মহল্লা থেকে নিই, নিজ বাড়ি থেকে নিই, নিজ ওয়ার্ড থেকে নিই এবং এই দলকে, এই দলের প্রার্থীকে, ধানের শীষ প্রতীককে বাংলাদেশে একটা ঐতিহাসিক বিজয় হিসাবে রাজশাহীতে আমরা প্রমাণিত করি এবং বিজয় করি এই কামনা রেখে এবং প্রত্যেক নেতা কর্মীকে এখন থেকেই তার নিজ নিজ মহল্লা, বাড়ি, ওয়ার্ডে দায়িত্ব নিয়ে কাজ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আর আমি রাজশাহী মহানগর বিএনপি সম্মানিত সভাপতি সেক্রেটারি মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমার জানা মতে অনেক থানায় শুধু পুরাতন এবং নতুন না, নতুনদের মধ্যেও অনেক বিভেদ সৃষ্টি হয়েছে। অনেকে এক নায়কত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছেন এবং সেসব থানার সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারির সাথে একটা হচ্ছেন না। সেই সব বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন, কারণ দলে এখন একটা ঐক্যের দরকার নিজেদের মধ্যে এবং নবীন এবং প্রবীণদের মধ্যে। এই যদি ঐক্য থাকে, জাতীয়তাবাদী দলের প্রার্থীর বিজয়, ধানের শীষের বিজয় আগামী দিনে সুনিশ্চিত, এই কামনা বাসনা করি এবং এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। নেতৃবৃন্দ এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর বিএনপি সংগ্রামী সহসভাপতি শফিকুল ইসলাম শাফিক। প্রস্তুত। আবুল কালাম আজাদ সুইট আছেন, বক্তব্য রাখছেন শফিকুল ইসলাম শাফিক। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকে মত বিনিময় সভায় উপস্থিত আজকে সভার সমিতির সভাপতি, যিনি 2002 আসনের ক্যান্ডিডেট প্রধানমন্ত্রী জনাব মিজানুর রহমান মিনু, আমার সামনে উপস্থিত বিভিন্ন থানা, মহানগর, ওয়ার্ডের নেতৃবৃন্দ, সাথী বন্ধুরা, আমার দল জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর শাখার পক্ষ থেকে আপনাদের জানাই বিপ্লবী সালাম শুভেচ্ছা। সাথী বন্ধুরা, যেহেতু আমার চাচার শিবলি, উনি বলেছে ওয়ার্ড সম্বন্ধে আমাকে বলতে, তো আমি 9 নম্বর ওয়ার্ড সম্বন্ধে বলি। আমরা 9 নম্বর ওয়ার্ডে একটি মিটিং করেছিলাম নাইস গার্ডেনে। সেই মিটিংয়ে সাবেক, বর্তমান, পুরাতন সবাইকে নিয়ে আমরা সেই মিটিংয়ে একটি মিটিং করেছিলাম। দরগাপাড়া, শেখপাড়া মহল্লা এবং হোসেনগঞ্জ মহল্লা আমরা কমিটি অ্যাক্টিভ করেছে। আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক, আমরা দরগাপাড়ায় আমরা খালেদা জিয়ার জন্য যে
রোগ মুক্তি কামনার জন্য আমরা দোয়া করেছি এবং আমরা সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাবেক বর্তমানকে নিয়ে দরগাপাড়া মহল্লায় আমরা বাসায় বাসায় গেছি। তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন অসুস্থ, সেই কারণে আমরা বাসায় বাসায় যাওয়া যেহেতু কেন্দ্র থেকে বন্ধ ছিল, যে দোয়া মাহফিল মহল্লা, মসজিদ, মন্দির, গির্জা সব জায়গাতে দোয়া মাহফিল হবে। সেই দোয়া মাহফিলের জন্য আমরা সব জায়গাতে দোয়া মাহফিল করেছি। আল্লাহ যেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরে নিয়ে আসে, এই জন্য আমরা দোয়া মাহফিলের মাধ্যমে আমরা কার্যক্রম অব্যাহত রেখেছি। এখন আমাদের হাতে সময় খুব কম, সেই জন্য আমাদের ঘরে বসে থাকার আর সময় নাই। কথাই না বড় হয়ে কাজে বড় হয়। যে যতই বড় নেতা হোক, ওয়ার্ডের দায়িত্ব তাকেই নিতে হবে। যদি ওয়ার্ডে কোনো কারণে যে ওয়ার্ড কিংবা সেন্টারে যদি কোনো ঘটনা ঘটে, তার লাইবিলিটি সেই নেতাকেই নিতে হবে। যদি সেই নেতা না নিতে পারে, তারপরে দ্বিতীয় সারির নেতা আছে, তাকেই দায়িত্ব নিতে হবে। যদি দায়িত্ব নিতে না পারেন, বলে দেবেন যে আমরা দায়িত্ব থেকে নিতে পারবো না, কাজ করতে পারবো না। জাতীয়তাবাদী দলের জিয়ার সৈনিকের অভাব নাই। জিয়ার সৈনিক অনেক আছে, কিন্তু আমাদেরকে কাজে লাগাতে হবে। আমরা কাজে সেভাবে এখন পর্যন্ত আমরা মাঠে ময়দানে নামতে পারিনি। তো আপনারা আজ থেকেই নির্দেশ দেবেন, কাল থেকে যেন সব ওয়ার্ড মহল্লায় আমাদের নেতা কর্মীরা বাসায় বাসায় যে ভোটের ক্যাম্পেইন শুরু করি এবং কোন বাসায় কতটা ভোট আছে এবং জামাতের ভোট কয়টা আছে সেইটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। জামাত আগে থেকে বাসায় বাসায় যে মেয়েদেরকে বেশদের টিকিট দিয়েছে সেই ব্যাপারে আমাদেরকে ব্যাখ্যা দিতে হবে এবং বুঝাতে হবে, সেই ভোটকে আমাদেরকে কনফার্ম করতে হবে। যদি আমরা সেই ভোট কনফার্ম না করতে পারি, তাহলে আমাদের সেন্টারের বিশেষ করে পুলিং এজেন্ট, আপনারা এখন পর্যন্ত পুলিং এজেন্টটা হচ্ছে নিজেদের কর্মী। যেমন আমার সেন্টারে আমি নিজে পুলিং এজেন্ট থাকি, প্রত্যেকবারই আমার সেন্টারে আমি নিজে পুলিং এজেন্ট থাকি। এরকম আপনাদেরকেও যারা নেতা পর্যায়ে আছেন, এখন ভাড়া করা পুলিং এজেন্ট দিয়ে হবে না। টাকা দিবেন, পুলিং এজেন্ট থাকবে। জামাত করে দেখা গেছে যে পার্চেস করে নিচ্ছে, সেই পুলিং এজেন্ট দিয়ে কাজ হবে না। যারা নেতা, যারা কোনদিন এই পার্চেস হবে না এবং ভুল তথ্য দিবে না এবং তারা ভোট সঠিকভাবে গণনা করে নিয়ে এসে, সেন্টার থেকে গণনা করে নিয়ে এসে যেন ভোট আমাদের যে ব্যালট পেপার ইয়ে দেয়, ভোটের যে গণনার সিট দেয়, সেই সিট নিয়ে তারপরে যে আপনারা আসবেন। তো আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেকে বক্তব্য দিয়েছে আমার পূর্বে, তারা সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছে। আমাকে যে দায়িত্ব দেবেন অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করব। যদি আমি না পারি, আমাকে বাদ দিয়ে আমার থেকে যে বেটার হবে তাকে দায়িত্ব দেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাই বাংলা জিন্দাবাদ। শহীদ জিয়া অবরোহ, খালেদা জিয়া সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসুন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর বিএনপির সংগ্রামী সহসভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ মাসুমকে। নাই বক্তব্য রাখছেন, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব আসলাম সরকার। কাছে আগায় দেন, কাছে আগায় দেন। রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে আজকের মত বিনিময়
সবার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত বিশেষ অতিথি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, সকলকে আমার রাজশাহী মহানগরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সংগ্রামের সালাম জানাচ্ছি। আজকে আমরা উপস্থিত হয়েছি সামনে যেহেতু নির্বাচন, এই নির্বাচন যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি সেই আশা নিয়ে আজকে আমরা উপস্থিত। দীর্ঘ সময় আমাদের 3টা থেকে প্রায় এখন 6টা বাজছে, আমরা সবারই বক্তব্য শুনেছি। মোটামুটি সকলের বক্তব্য গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদেরকে কাজে হতে হবে গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচন এত সহজ নির্বাচন না, কঠিন নির্বাচন হবে। আমার পূর্বের বক্তারা বলে গেছেন যেহেতু জামাত তারা ছেড়ে কি গুণা করছে, তারা বেহেশতের টিকিট দিচ্ছে। তাই আমি বলবো যে এখন বক্তব্য দেওয়ার সময় নাই, আমরা আসুন সকলে এই ধানের শীষ প্রতীককে বিজয় করার জন্য আমরা মহিলা দল, ছেলেরা আমরা মাঠে নামি, তাহলে হয়তো আমরা আশা করি যে আমাদের প্রার্থীকে বিজয় করবো। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর বিএনপির সংগ্রামী সিনিয়র সভাপতি, প্রতিষ্ঠাতা সদস্য জনাব নজরুল হুদা। সালাম ভাই, মাইক ঠিক করে দেন তো। হ্যাঁ, কতগুলো না দে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী পরিষদের চেয়ারম্যানকে স্মরণ করি এই বক্তব্য মিটিং শুরু করছি। এই মত বিনিময়ের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সকল পর্যায়ের নেতৃবৃন্দ, মা বোন, আমরা অবগত যে ধানের শীষকে জন্য আজকের এই মিটিং। ধানের শীষই ভোট হোক প্রথম ভোট। আমরা চাই বর্তমানে যে আমাদের এই বক্তব্যের মাধ্যম দিয়ে আমি কিছুই বুঝতে পারলাম না, এর পূর্বে যত মিটিং হয়েছে বুঝারই শক্তি হলো না আমার, কি করতে হবে আমার। আমরা সবাই গল্পের মাধ্যম দিয়ে এই রাজনীতি করছি, রাজনীতি বক্তব্য রাখছি। এখানে রাজনীতির বক্তব্য কিছুই নেই। এখানে বক্তব্য হতে হবে আমাদের আগামী দিনের কাজ কি, কিভাবে কাজ করলে সেটা ভালো হয়। বারবার মিটিং করা ভালো, এই জন্য ভালো যে আমাদের ভুল ত্রুটিগুলো কিছুটা শুকিয়ে যায়, ক্লিয়ার করা যায়। তার সঙ্গে আমি আমার সভাপতি, সেক্রেটারি, আমার প্রধান অতিথি যে ক্যান্ডিডেট ধানের শীষে মিজানুর রহমান মিলু, এটাকে ছোট পরিষদে এটা শিডিউল তৈরি করতে হবে। যে শিডিউল তৈরি করে প্রোগ্রাম কেন্দ্রীয়ভাবে আমাদেরকে প্রতিটা ওয়ার্ড আমাদেরকে দিয়ে দিতে হবে, যেটা বোঝাতে। এটা হলো নিয়ম, রাজনীতি বা ভোট পলিটিক্সের সিস্টেম। আমরা এখন পর্যন্ত যে একটি ঘুমার ভিতরে ছিলাম, যেটা আমাদের নেত্রী খালেদা জিয়ার অসুস্থর কারণে আমরা একটা অবস্থা ছিলাম যে টোটাল কার্যক্রম বন্ধ করতে হয়। অন্যদের বর্তমানে আমাদের যে নির্বাচনে আমাদের ঘোষণা দিয়েছে, ইস্তাহার দিয়েছেন, আমাদের এখন কার্যক্রমটা বাড়াতে হবে। সেজন্যই আমাদের যে প্রতিটা ওয়ার্ডের সাথে আমাদের মহানগরীর কমিটির একটা সমন্বয় থাকতে হবে। মহল্লা একবারে মহল্লা কমিটি, এক একটা ওয়ার্ডে 5টা 7টা করে মহল্লা হবে, যারা কাজ করে সুবিধা করতে পারে। এটা হলো নিয়ম, এটা সিস্টেম, সুবিধা হবে। তার সাথে এই 5টা 7টা কমিটির মাধ্যম দিয়ে বেরিয়ে আসবে, ওখানে কেন্দ্র কমিটিতে তারা
সেন্ট্রাল কমিটি যারা ভোট পুলিং হবে, পুলিংয়ের ভিতরে দেখে নিয়েছে। এখানে আমাদের যুবদল আছে, ছাত্র দল আছে, স্বেচ্ছাসেবী দল আছে, ইয়াং জেনারেশন, যেটা ইয়াং ফোর্সকে বলা হয়। আমাদের যারা বয়স্ক লোক তারা ভোটের কার্যক্রম একভাবে হবে, আর যারা ইয়াং জেনারেশনের ভোটে হবে। কিন্তু সকলকে মিলে ওয়ার্ড মিলে একটা করে কমিটি করতে হবে, মূল কমিটি, তারপর মহল্লা কমিটি থেকে মূল কমিটি করতে হবে। সেটা হলো কমিটি করার পর সেখান থেকে আমরা ভোটের রেজাল্টটা করব। এখন বিএনপি কারা করে, বিএনপি এখন আমরা বিএনপির ভিতরে এখন বহু লোক দেখছি, এখানে পরিস্থিতি আমি নিজে বুঝতে পারছি না কি হচ্ছে। ঘটনা যে এখন আমাদেরকে বিএনপি আমাদের প্রতিটা এলাকাতে প্রতিটা ওয়ার্ডে, আমি আমার এলাকা চিনি, ওয়ার্ডে মোটামুটি চিনি, সব চিনি না, কিন্তু প্রতিটা যে যে এলাকাতে যারা বিএনপি করে তার পরিবারকে প্রায় সবাইকে চিনি। আমি যদি বলি একটা অন্য লোককে ভাই ধানের শীষে ভোট দেন, আমার চিনেই না, আমি অন্য ওয়ার্ডের লোক, বাইরের লোকের ভোট উনি আমাকে দেখে চিন্তা করবেন কে। তো আমাদের যে আমরা ওয়ার্ড ভিত্তি, আমরা যদি আমরা মহল্লা ভিত্তি, ওয়ার্ড ভিত্তিতে আমরা সকল মিলে কাজ করি, আর জেনারেল ভাবে যে কাজটা করবে আমাদের ধানের শীষের ক্যান্ডিডেট মিজানুর রহমান মিনু, উনি যখন যে ওয়ার্ডে যাবে সে ওয়ার্ডের সাথে মিলে মহল্লা ওয়ার্ড নিয়ে একসাথে কাজ করবে, ক্যাম্পিং করবে, এটা আলাদা চ্যাপ্টার। আর মূল যেটা ক্যাম্পিংটা হবে আমাদের সঙ্গে, যে আমরা পাবলিকের সাথে ক্যাম্পিং করবো প্রতিদিন, রেগুলার একটা রুটিন থাকে, এই রুটিনের মাধ্যম দিয়ে আমাদেরকে প্রতিদিন এই প্রতিটা মহল্লার কমিটিরা প্রতিদিন রেগুলার কাজ করবে। সে তারা কাজটা বুঝিয়ে দিবে আমাদের যে ওয়ার্ড কমিটির যারা আমাদের বিএনপি যারা কমিটি তাদেরকে বুঝিয়ে দেবে। এই কমিটির ভিতরে সব দলে, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবী দল, সব দলের লোক একত্রিতভাবে কাজ করবে। এটা হচ্ছে নিয়ম। আমরা এখানে নিয়মগুলো যে করবো, এখানে বক্তব্যের মাধ্যমে দিয়েছি। বক্তব্যটা এই কথা হলো কি, যে হৃদয়ে লিখার আমলের সেনা রয়ে যাবে, কিন্তু আমরা যদি কাগজের যদি আমরা পরিস্থিতি তৈরি করি, শিডিউল তৈরি করি, সে দামটা কার্যক্রমটা ওইভাবে তৈরি হবে। তাহলে আশা করি এখানে বক্তব্য কিছু না, এখানে ভোট করতে হবে, আগামী দিনে ঝাঁসি জিতে হবে, এটা আমাদের প্রোগ্রাম। এই প্রোগ্রামের জন্য আমাদের কিভাবে জিতে হবে সেই নির্দেশনার এখান থেকে আমরা আমাদের প্যাকেজ তৈরি করতে হবে। আমাদের প্যাকেজ তৈরি করে সেই কাজগুলো আমরা কিভাবে করবো, আমাদের কেন্দ্রীয় কমিটি একটা হবে, সেই কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট সে আমাদের আহ্বায়ক হবে, আর সেক্রেটারি সাহেব হলো সদস্য সচিব, আপনাকে আমরা যে মহানগরী যারা কমিটি আছে তারা আমরা সদস্য, আর তার মাধ্যম দিয়ে আমরা এই কার্যক্রমগুলো করি। সেই এখন পর্যন্ত আমি জানার মতে আমাদের কোনো কমিটি এখনো হয় নাই, এই জন্য আমরা এখনো কিছু ওয়ার্ড গ্রহণ থেকে আমরা কিছু বুঝতে পারছি না, কোথায় কিভাবে হবে, কার সঙ্গে বসতে হবে, কিভাবে করতে হবে। এই প্রোগ্রামগুলো এখনো সেটেল হয়, এই সেটেল করাটাই হলো প্রেসিডেন্ট, সেক্রেটারি ও ক্যান্ডিডেটের মূল বিষয়। তো মূল বিষয় যখন আমাদের বেরিয়ে আসবে তখন আমরা সকলের সাথে আমরা কাজ করতে হবে। এখন বিষয় হচ্ছে আমরা বক্তব্য দিচ্ছি, বাড়ি বাড়ি চলে যাচ্ছি, খাচ্ছি, কি করছি না করছি, কেউ কারো কোনো জিনিস করতে পারছে না, জানতে পারছে না। তো জানতে হলে পরে আমাদের একটা কাঠামোর ভিতরে আসতে হবে, একটা সিস্টেমের ভিতরে আসতে হবে। সেই সিস্টেমটাকে অনুরোধ করবো আমরা সবাই মিলে, সব দলের অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট, সেক্রেটারি ছোট আকারে বসে সেটাকে আমরা ওই আমাদের বিএনপির সাথে সম্বন্ধ করে সেভাবে একটা ছোট্ট মিটিং করে আমাদের সাথে এইভাবে একটা ইয়ে করতে হবে, একটা কার্যক্রম কমিটি করতে হবে। তাইলে আমরা সব কিছু আমরা আমাদের হাতের নাগালে পাবো। তা আমরা যদি এইভাবে বক্তব্যের মাধ্যমে বাড়ি বাড়ি চলে যাই, কোনো কিছু নাই, এমনি ক্ষমা খাই, কি হচ্ছে কেউ বিচ্ছিন্ন হয়ে গেছে বা সবাই বিচ্ছিন্ন হয়ে গেছে। আশা করি আমি আপনাদেরকে যতটুকু বললাম বুঝাতে পারলাম, আপনারা যদি বুঝেন, আপনারা মহানগরী যারা আছেন তারা যদি বুঝেন, যারা ক্যান্ডিডেট যদি বুঝেন, আমার মনে হয় এটা ভালোভাবে কাজটা আগাবে। আশা করি আপনারা সবাই সুস্থ সুন্দর থাকুন, আল্লাহ সবাইকে ভালো রাখুন। আমরা জিয়াউর রহমান জান্নাতবাসী করুন, খালেদা জিয়াকে সুস্থ দান করুন, তারেক জিয়ার পক্ষ থেকে আমি সবাইকে আবার সালাম জানাই ও শুভেচ্ছা জানাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সাবেক মেয়র জনাব মুস্তাক হোসেন বুলবুল। রিটন ভাই, দুঃখিত হ্যাঁ, বক্তব্য রাখবেন, আমি অত্যন্ত দুঃখিত, বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক
সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা মাহফুজুর রহমান লিটন। আগামী নির্বাচনকে সামনে রেখে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সঙ্গে উপস্থিত বিএনপির সকল পর্যায়ে অঙ্গ এবং সহযোগী সংগঠন ও মহিলা দল সহ বিভিন্ন পর্যায়ে আসলে দীর্ঘক্ষণ এখানে আমরা আজকে আলোচনা সভাগুলো করছি। আমার মামা আমার অভিভাবক নানা মধ্যপ্রদা তিনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে আপনাদের সামনে। আমি তিনার সাথে একমত হয়ে বলতে চাই যে আসলে আমরা ইতিপূর্বে 2 আসনে আমাদের মনোনীত প্রার্থী আমাদের সকলের প্রিয় যারা বিজয় রহমান মিনুকে নিয়ে আমরা যে মত বিনিময় করেছিলাম, তারপরে কিন্তু আমরা মোটামুটি রাজশাহী মহানগর বিএনপি আমরা নেতৃবৃন্দ শিল্পী ভাই বললেন প্রায় 4-5 বার আমরা নিজেরা বসে আমরা একটা স্ট্রাকচার দাঁড় করেছিলাম। তারপরে আপনারা জানেন কিছুদিন পূর্বে 7 দিনের একটি কর্মসূচি আমাদের ক্যান্ডিডেট আমাদের হাতে দিয়েছিলেন এবং আমরা একটি মহানগর থানা কেন্দ্রিক এবং ওয়ার্ড কেন্দ্রিক সেটি একটা স্ট্রাকচার দাঁড় করানো হয়েছিল এবং শুরুও করেছিলাম আমরা। কিন্তু আমাদের জিনার দল জিনার সংগঠন সে আমাদের প্রিয় নেত্রী যিনি আন্দোলন সংগ্রামে বাংলাদেশের মানুষের ভোটার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের মানুষের জন্য যে সংগ্রাম তিনি গুরুতর অসুস্থ হয়ে যান। দেশটিতে বেগম খালেদা জিয়া হসপিটালে যাওয়ার পরে আমাদের ক্যান্ডিডেট সহ আমরা যারা দল করি তাদের আমাদের সকলের বিবেকে একটু বাধা দিয়েছে। আসলে নির্বাচন ঠিক আছে, জয় আমাদের থাকবে, সবই থাকবে, কিন্তু তিনার আত্মত্যাগ রয়েছে, তিনাকে বাদ দিয়ে আমরা কিভাবে প্রচারণা শুরু করি। সেক্ষেত্রে আপনাদেরকে কিছু সাংগঠনিকভাবে আমরা বলেছিলাম নির্বাচন হবে না, কিন্তু অনেকে এখানে বললেন যে লিফলেট দেওয়া হবে না, কিংবা আপনারা মহানগর থেকে অনেক সময় কোনো কিছু বোঝেননি, জানেন না। এটি আবার একজন আমাদের নেতা আমি যে বললাম আমরা লিফলেট পাইনি মহানগর বিএনপি অফিস থেকে। এটি আসলে দায়বদ্ধতা দেওয়া কিংবা দায়বদ্ধ থেকে একটু নিজেকে গুটিয়ে নেওয়া, এড়িয়ে নেওয়া, এটা আমি আপনাদের কাছে অনুরোধ করব। আসলে আমি অঙ্গ সংগঠন করে এসেছি, আমি বিএনপির আমি দায়িত্ব আমাকে পার্টির চেয়ারম্যান দিয়েছে, আপনারা সকল সহযোগিতা করেছেন। কিন্তু আমরা এসে আপনারা যারা বিশেষ করে ওয়ার্ডের এবং থানার বিএনপি নেতৃত্বের দায়িত্বে রয়েছেন, আমরা কিন্তু আপনারা দেখেন দুঃসময় কিন্তু দায়িত্বে আপনারা পরিচালনা করেছেন কিংবা দায়িত্ব নিতে আগ্রহী হয়েছেন। সেই ক্ষেত্রে কিন্তু আমি এসে নতুন হিসেবে আমি কিন্তু বলি নাই যে আপনি বিএনপি সভাপতি আমার লোক নাই কি আমি চিনি না আপনার ওই জন্য বাদ দেবো, এটি কিন্তু আমরা বলি নাই কিংবা আমি এটা বলতেও কখনো চাই নাই। কিন্তু দুঃখের বিষয় হলো যে আসলে দায়িত্ব আপনি ওয়ার্ডে রয়েছেন, আপনি যারা পূর্বের আমাদের ওয়ার্ডের দায়িত্ব ছিলেন সবাই বিএনপি করে একটি প্ল্যাটফর্মে আপনাদের সকলে অভিজ্ঞতা রয়েছে। এই অভিজ্ঞতাতে একজন আরেকজনকে আপনারা দায়বদ্ধতা করে এই খুব সহজে বলে দিলেন মহানগরের কাছে আমরা বলেছি, মহানগর আমাদেরকে জানায়নি। ক্যান্ডিডেটের কাছে একজন এখানে ভাই এই ভিডিওগুলো বন্ধ করুন, ক্যান্ডিডেটের কাছে একজন আমরা গিয়েছি, প্রোগ্রাম দিয়েছে ক্যান্ডিডেট, তিনি প্রোগ্রাম দেওয়ার পরে আমাদেরকে এসে বলেছেন, আমরা আবার ক্যান্ডিডেটের সাথে কথা বলে অনেক সময় কথা বলেছি যে এই প্রোগ্রামটা এখন করা যায় কিনা, তিনি হয়তো বলেছে এখন না পরে করলে ভালো হয়। আমরা বলেছি যে এই কর্মসূচিগুলো এখন এইভাবে বিচ্ছিন্নভাবে না করে একটি আমরা পর্যায়ক্রমে করি, যেন দলটাও সুন্দরভাবে গোছানো হয় এবং ভোটও যেন আমাদের সুন্দরভাবে পরিচালিত হয়, সবাই যেন সিস্টেমের মধ্যে থাকে। যেমন এই যে আমরা এখানে কিছু একটা ভিডিও দেখলাম, এটা তো সত্যি কথা, দলের দায়িত্ব থাকবে, দলের এখানে সর্বোচ্চ ফর্ম রয়েছে, অঙ্গ সংগঠন করবে, দলের পদে বিএনপি মানে পদ পরিচয় দিবে, কিন্তু এত বড় ডেকোরেমে এসে মিটিং এ থাকবে না, সে নিজের ইচ্ছা মতো করবে, এটি কিন্তু সঠিক হবে না, এটি সঠিক না। আমি অনুরোধ করব যে
একটি রাজনৈতিক শুধু আমরা কমিটিতে আছি এবং যারা ওয়ার্ডে থানাতে কমিটিতে রয়েছে তারাই শুধু দায়বদ্ধ, অঙ্গ সংগ্রহে যারা নেতৃত্ব রয়েছে তারাই শুধু দায়বদ্ধ, তো এটি তো সঠিক নয়। দলে যারা পদে থাকবে তারাও যেমন দলের একটা দায়বদ্ধতা থাকে, দলে দীর্ঘদিন দায়িত্ব পালন করে এখনো বিএনপির পরিচয় দিয়ে চলছেন তাদেরও দলে দায়বদ্ধতা রয়েছে। আমি অনুরোধ করব, আজকে আমাদের এখানে আমি কিছুক্ষণ পূর্বে আমার সাতটি থানার সভাপতি সাধারণ সম্পাদককে বলেছি, আমি আমার সভাপতি জ্ঞাতার্থে এবং আমাদের সিনিয়র আমার মডেল কমিটির আমার অনেক শ্রদ্ধাবান সবাই নেতা তাদের জ্ঞাতার্থে বলি, মিটিং চলবে কিন্তু ওয়ার্ডের দায়িত্ব রয়েছেন ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি বক্তব্য দিয়ে চলে যাবেন, থানার প্রেসিডেন্ট সেক্রেটারি বক্তব্য দিয়ে চলে যাবেন, অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি বক্তব্য দিয়ে চলে যাবেন। এরপরে কিন্তু আল্লাহ যদি বাঁচায় নির্বাচনের পরে সেই দায়বদ্ধতা আপনাদেরকে রাখতে হবে। আমাদেরকে পার্টি দায়িত্ব দিয়েছে পার্টি পরিচালনা করার জন্য। আমরা পার্টি যারা দায়িত্ব এখানে নেবেন, নাম করবেন, পদ পরিচয় দিয়ে নিজের ভোগ করবেন, দলের কার্যক্রমে আসবেন না, ওই পদের নেতা আমাদের দরকার। পার্টি একটি সিদ্ধান্ত, একটি গঠনতন্ত্র, একটি সিস্টেমে চলে, যেটি নতুন হবে, এটি বাস্তবতা জিনিস। আর আমি তো আপনাদেরকে বলছি, আমাদের এখানে কেউ আমার পছন্দের কোন জিনিস, সবাই আমরা আন্দোলন করেছি একসাথে, এর সবাই আমরা কাঁধে কাঁধে আমরা ভাই বোন। এখানে নেতৃত্ব প্রতিযোগিতা থাকবে, আমি যদি ভালো কিছু করতে পারি পার্টি আমাকে দেখবে, আমি যদি ভালো কিছু না করতে পারি আমি হাজার ভালো বক্তব্য দিই, তাও আমাকে পার্টি দেখবে না। অতএব আপনারা মেহেরবানি করে, আমাদের সবাই নাই, খুবই স্বল্প সময় এখানে যারা মহানগরের দায়িত্ব রয়েছেন তাদেরও অনেক কাজ রয়েছে এবং আমাদের যারা এখানে থানা নেতারা রয়েছেন তাদের এখানে কাজ রয়েছে, অঙ্গ সংগঠনের নেতারা যারা রয়েছেন তাদের এখানে কাজ রয়েছে এবং ওয়ার্ড কমিটির বিশিষ্টরা যারা রয়েছেন তাদের এখানে অনেক কাজ রয়েছে। সেই জন্য আমার বক্তব্যের পরে সভাপতি এবং অতিথিবৃন্দ বক্তব্য শেষ হওয়ার পরে আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনার মাধ্যম দিয়ে এখানে একটা কমিটি, নির্বাচনের কমিটি আমরা ইতিমধ্যে আমাদের সমস্ত তৈরি হয়ে আছে। আমরা দুইটি কমিটি করেছি, একটি প্রবীণ এবং বর্তমান মহানগরের যারা সভাপতি ছিল পূর্বে থেকে, আমাদের স্বাধীনতা সংগ্রাম এই দিন থেকে আমাদের বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে সেই দিন থেকে এই পর্যন্ত আমাদের মহানগর বিএনপি যারা ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেছে, সেন্ট্রালের দায়িত্ব পালন করেছে, বর্তমানে যারা প্রবীণ রয়েছে তাদেরকে দিয়ে আমাদের একটি কমিটি করা আছে। আর একটি কমিটি অঙ্গ সংগঠন সহ মহানগরের সাবেক আমাদের সদস্যরা সহ অনেকে যারা রয়েছে, আমার মামা সিনিয়র সহসভাপতি নতুন হোদাকে প্রধান করে সেটি কমিটি করা আছে। আমরা ইতিমধ্যে আগামীকালকে কৃষক দল এবং স্বেচ্ছাসেবক দলের সকাল 10টায় আমরা তিনাদের সাথে কর্মশালায় মিটিং আছে, বিকাল 5টায় 3টায় আমাদের যুব দলের সাথে প্রোগ্রাম আছে। আমরা এই প্রোগ্রামের মধ্যে দিয়ে যেহেতু 4 সংগঠন, ইতিমধ্যে আমাদের কর্মশালা আমাদের দেশনাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আমাদেরকে কিছু শিক্ষণীয় বিষয়ে আমাদেরকে সেই দিন আমাদেরকে ডেকেছে, বিএনপির থানার নেতৃবৃন্দ এই কর্মশালা অংশগ্রহণ করেছে। আমি বক্তব্য আর আপনাদের সাথে দীর্ঘায়িত করতে চাচ্ছি না, কিন্তু আপনাদের কাছে আমাদের সবাই অনুরোধ, আমরা যারা দায়িত্ব পালন করতে পারবো না কিংবা দায়িত্ব থেকে এড়িয়ে যেতে চাচ্ছি, তারা মেহেরবানি করে আপনারা জানাবেন। অনেক জনে যে শিল্পী বললেও বাস্তবতার জিনিস, শাফিক ভাই বললেন যে বিএনপি জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়া তারেক রহমান দলের পদ দেওয়ার জন্য হাজার হাজার নেতা কর্মী রাজপথে রয়েছে। অতএব আপনারা আমার কথায় কেউ দুঃখ পাবেন না, আপনারা নিজ নিজ দায়িত্ব থেকে আপনারা দায়িত্বগুলো পালন করেন। আগামী দিনে কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাআল্লাহ আজকের পরেই আগামী কাল থেকে আমাদের রাজশাহী 2 আসনের প্রার্থী আমাদের অত্যন্ত
আমার জনি খুব ভালো একটা কথা বলেছে। মিজানুর রহমান মিনু এমন একটা ব্যাংক যে আসলে পরিচিত কোনো জিনিস না, কিন্তু আমাদেরকে তারপরেও দলের প্রতি, বেগম খালেদা জিয়ার প্রতি, তারেক রহমানের প্রতি, বিএনপির প্রতি, এই প্রতীক ধানের শীষ, এইটি আমাদের বুকে ধারণ করে যে কাজ করা দরকার আমরা আগামী কাল থেকে আল্লাহ যদি আমাদেরকে বাঁচাই রাখে, নির্বাচনের শেষ পর্যন্ত বিজয় না হওয়া পর্যন্ত আমরা সবাই কাজ করবো না করবো না? কাজ করবেন না করবেন না? আমাদের কি আর কোনো ঘাটতি থাকবে? আমাদের প্রার্থীকে আপনারা আশ্বস্ত করবেন? বিএনপি কমিটির নেতৃত্ব, ওয়ার্ড থানা যারা রয়েছেন অঙ্গ সংগঠনের আশ্বস্ত করবেন? ইনশাআল্লাহ আমরা কথা দিতে চাই আমাদের প্রিয় প্রার্থীকে। হতাশার কিছু নাই, সূর্য ডুববে আবার উঠবে, চাঁদ কিন্তু অনেক সময় আলো দিবে। ইনশাআল্লাহ রাজশাহী মহানগর বিএনপি চাঁদ এবং সূর্যের আলো দিয়ে মিজানুর রহমান মিনুকে জয়যুক্ত করবে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বড় পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক মেয়র জনাব মুস্তাদ হোসেন বুলবুল। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসন্ন জাতীয় নির্বাচন, সেই নির্বাচন উপলক্ষে রাজশাহীর 2 আসনের প্রার্থী জনাব মিজানুর রহমান মিনু ভাই, উপস্থিত রাজশাহী মহানগর শাখার সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক, ভাইস প্রেসিডেন্ট, বিভিন্ন থানার নেতৃবৃন্দ এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, মঞ্চের বাম দিকে রয়েছেন আমাদের মা বোনেরা, প্রত্যেকটি ওয়ার্ডের নেত্রীরা রয়েছেন। আমি নেত্রীর দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে আমি 2-1টি কথা বলতে চাই। সেটি হলো আমরা কেন ভোট করব, জাতিকে কি দিব আমরা, বা জাতির কাছে জাতি আমাদের কাছে কি প্রত্যাশা। 17 বছরে আমরা নির্বিঘ্নে কোনো ভোট করিনি। একমাত্র ভোট বোধহয় আওয়ামী লীগের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব হওয়ার কারণে আমরা 14 সালের ভোটটা, মেয়র ভোটটা করেছি। সেটা খুব শান্তশিষ্ট ভাবে এবং নির্বিঘ্নে, প্রশাসনিক কু ছাড়া আমরা সে ভোটটা করেছি। তারপরে যে সকল ভোট করেছি অত্যন্ত দুঃসময়ের মধ্যে, লাঠি, টিয়ার গ্যাস, বিডিআর, আর্মি, প্রশাসন থেকে আরম্ভ করে এমন কেউ নাই যে আমাদের বাড়িতে যায় না, আমাদের বউ বেটির সাথে খারাপ ব্যবহার করে না। এটা তো সত্য, তাই না? তো আজকে আমরা 2024-এ 25-এ 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় ভোট। এই জাতীয় ভোট অত্যন্ত জনগণের আশা আকাঙ্ক্ষার একটা নির্দেশন, যেখানে আওয়ামী লীগ নাই, অর্থাৎ যারা ফ্যাসিস্ট ছিল তারা সবাই পালিয়েছে। পৃথিবীর ইতিহাসে এরকম কোন রাজনৈতিক দল নাই যে ক্ষমতা থেকে কেউ ওয়ার্ড পর্যায়ের, ইউনিয়ন পর্যায়ের লোকজন পালিয়ে যায়। সেটা বাংলাদেশে ঘটেছে। বাংলাদেশের এই ঘটনার পরে আমরা 1.5 বছর পরে এই জাতীয় ইলেকশন পেয়েছি। এই ইলেকশনে আমাদের করণীয় কি, বা এই ইলেকশনকে আমরা কিভাবে
নিজেদের আত্মস্থ করতে হবে, নিজেরা এর মধ্যে সম্পৃক্ত হতে হবে, বা এই ভোটকে আমরা কিভাবে, যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদেরকে আমরা কিভাবে মোকাবেলা করব, এই তো হলো আমাদের প্রশ্ন। তো আমরা এ পর্যন্ত 91 সাল থেকে এই 2025 পর্যন্ত আমরা যে ভোটগুলো করেছি, তৎকালীন সময়ে 91, 96 দুইটা ভোট, 2001, 2009, 2008 ভোটগুলোর সময় দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছিল। কিন্তু এখন আবার গণতান্ত্রিক পদযাত্রায় আমরা রয়েছি, অর্থাৎ ইতিমধ্যেই বিচার বিভাগ আলাদা একটা প্রশাসন খাড়া হচ্ছে। আমরা আগামী সংসদে 6 মাস প্রথম সংশোধনী নিয়ে বাংলাদেশকে একটা পরিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশে আনার একটা প্রক্রিয়া হবে, অর্থাৎ এই সংসদ যদি প্রক্রিয়া করতে হয় আগামী 6 মাসে যারা নির্বাচিত হবে তারা সেই পরিকল্পনা নিয়েই আগামী বাংলাদেশকে গড়বে। তাহলে গতকাল থেকে 7 দিন যাবত আমাদের পার্টির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান তিনি বিবিধ ব্যাখ্যা দিচ্ছেন যে কিভাবে আমরা জনগণের সামনে যাব, কিভাবে আমাদের ভোটারদেরকে আকৃষ্ট করব। ইতিমধ্যে অনেক দল আকৃষ্ট করার চেষ্টা চলছে, কে ইসলামের নাম দিয়ে, কে বেহেশতের নাম দিয়ে, কে কবরে কি জিজ্ঞেস করবে ফেরেশতা তার নাম দিয়ে, মুনকার নাকিরকে বাদ দিয়ে তারা এই কর্মকাণ্ডগুলি করছে। যাই হোক, তারা তাদের পরিকল্পনা আছে, তারা সেগুলি জনগণের সামনে উত্থাপন করেছে। আমরা উত্থাপন করতে চাই যে আগামী দিন আমরা মহিলাদের জন্য কি করব। প্রথম, যেহেতু মহিলার ভোট বেশি, 28 লাখ 28 লাখ মহিলা ভোট আমাদের চেয়ে বেশি, মানে পুরুষ সংগঠন যত আছে সবাই মিলে যা ভোট তার চেয়ে 28 লাখ ভোট মহিলা বেশি, অর্থাৎ 6,68,00,000 ভোটার হলো মহিলা। তাহলে মহিলাদের বেশি আমাদের খেয়াল রাখতে হবে, অর্থাৎ একটি ভালো মা যদি আমি দিতে পারি তাহলে ভালো জাতি দিতে হবে। তা আমাদের সেই কাজটা আমাদেরকে করতে হবে। আমরা প্রথমে বলেছি যে আমরা একটা মহিলাদেরকে দিয়ে একটা কার্ড, ফ্যামিলি কার্ড করা হবে। এই কার্ডের বইয়ের দায়িত্ব থাকবে মহিলারা, পুরুষরা থাকবে না। ওই মহিলারাই হবে, ওই বাড়ির যে বয়স্ক মহিলা সেই হবে এই কার্ডের অধিকারী, এবং এই কার্ডটা সরকারিভাবে বিতরণ করা হবে। 1 নম্বর। 2 নম্বর হলো যে কৃষক কার্ড। আমরা এখন দেখি যে এই আলুর সিজনে ইউরিয়া সার পাওয়া যাচ্ছে না, ফসফেট পাওয়া যাচ্ছে না, কেউ গোজামজাত করে রেখেছে, কেউ অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছে, দাম বাড়িয়েছে অসৎ উদ্দেশ্যে। সেই কারণে আমাদের চেয়ারম্যান ইতিমধ্যে বলেছে কৃষক কার্ড আমরা করব। কৃষক কার্ড করলে হবে কি, যে আমরা থানা পর্যায়ে কৃষি অফিস আছে, সেই কৃষি অফিসের মাধ্যমে আমরা এই বিতরণগুলো করতে পারবো, চাষ করতে পারবো, ভালো মেশিন আনতে পারবো, ভালো সার, যেগুলো জৈব সার, আগামীতে জৈব সারের দিন আসছে, অর্গানিক সার, সেই অর্গানিক সার আমরা ব্যবহার করতে পারবো। এবং এগুলা আমরা টিসিবির মাধ্যমে না, আমরা অফিস থেকে একদম কৃষক কার্ড থাকবে, তার কার্ড অনুযায়ী সে মাল নিয়ে যাবে। এটা হলো দ্বিতীয়। তৃতীয় হলো যে আমাদের শিক্ষা পরিবেশ, অর্থাৎ আমার যে শিশু জন্মাবে
সেই শিশুকে আমরা কিভাবে শিক্ষা দেব। একটা পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থা, যে ব্যবস্থা এখন ইন্ডিয়ার দ্বারা নিয়ন্ত্রিত, এখানে আল্লাহর নাম উঠিয়ে দিয়েছে। আমরা মুসলমান, আমাদের প্রথম উচিত ছিল যে প্রথমে আমাদের আলাদা সুরা দেওয়া, কিন্তু সে জায়গায় অন্য কিছু দিয়েছে। দেখবেন এখনকার বইয়ে মূর্তির ছবি আছে, তো সেই বইগুলা পরিবর্তন আমাদেরকে করতে হবে। তো এর জন্য আমাদের চেয়ারম্যান ইতিমধ্যেই একটা কমিটি করেছে এবং উনি এটা নিয়ে বিশ্লেষণ করছে, গবেষণা করছে এবং আগামী দিন বাচ্চাদের পরিপূর্ণ একটা শিক্ষা ব্যবস্থা আমরা দিতে চাই। আমরা 8 থেকে 12 পর্যন্ত একটা জিনিস খেয়াল করবেন যে ম্যাট্রিক পাস করার পরে ম্যাট্রিক পরীক্ষা দেয় 25 লাখ, তারপরে পাস করে 16 লাখ, 8 লাখ কোথায় যাবে? তাই আমি ভোটের কথাগুলো বলছি, যেগুলো মানে তারিখ সাহেব বলেছেন, সেগুলো বলছি, সেগুলো আপনারা বলবেন। আমার পক্ষে একটু দেরি হচ্ছে, কিন্তু এই যে 8 থেকে 12 পর্যন্ত, 12 পর্যন্ত আপনি কোথায় যাবেন? আপনার ছেলে মেয়ে কি অবগুড়া হবে, ইয়াবা খাবে, না গাঁজা খাবে, না হিরোইন খাবে, কোনটা? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে প্রত্যেকটি থানায় একটি করে টিটিসি করতে হবে। সেটার পরিকল্পনা চলছে। যদি টিটিসি করি তাহলে এই 10% ছেলে মেয়েরা, এই 10 লাখ ছেলে মেয়েরা আমরা 450টাতে যে থানা আছে, থানাগুলোতে আমরা তাদেরকে অ্যাকোমোডেট করতে পারবো এবং হাতে কলমে শিক্ষা দিতে পারবো এবং তাদেরকে ভাতাও দেওয়া হবে। 300 বা 500 টাকা ভাতা দিয়ে তারা সেখানে লেখাপড়া করবে এবং সেটা বাইরে যে রপ্তানি হবে বা কোনো জায়গায় কোনো ডিস্ট্রিক্টে রপ্তানি হবে। যেমন বগুড়ায় যে আমাদের ইন্ডাস্ট্রি আছে, রাজশাহীতে নয়, তো বগুড়ায় যে কাজ করবে, এরকম একটা অবস্থা। তারপরে চতুর্থ হলো যে আমাদের যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে তাদের করণীয় কি? তাদেরকে খালি বিশ্ববিদ্যালয়ে এখন যা অবস্থা, এখন বিশ্ববিদ্যালয়ে আপনার সাহিত্য শাসনের নাম দিয়ে অগা মগা জগা টিচার বানিয়ে দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সমস্ত 65টা বিশ্ববিদ্যালয় এখন আর লেখাপড়ার পরিবেশ নাই। এখন টিচাররাই পলিটিক্স করে, টিচাররাই পলিটিক্স করে। ওই টিচাররাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিটিকে বিয়ে করে আর ওরাই ওখানে পলিটিক্স করে বা ওকে বাইরের কাউকে ঢুকতে দিবে না, এরকম একটা অবস্থা। গত 1 মাসে 1 বছরে 100 জামাতের টিচার নিয়োগ হয়েছে, যেখানে আমাদের বিএনপির কোন কর্মী, কোন নেতা বলার সাহস পায়নি, এরকম একটা অবস্থা। আমরা বলতে চাই যে আমাদের নেতা আগামী দিন এই বিশ্ববিদ্যালয়কে কমিয়ে নিয়ে এসে 50-এ নিচে নিয়ে এসে বাদ বাকি বিশ্ববিদ্যালয়ে আমরা একটা নার্সিং বিশ্ববিদ্যালয় করা দরকার, একটা আমাদের প্যাথোলজি বিশ্ববিদ্যালয় করা দরকার, একটা আমাদের আগামী বাংলাদেশকে তৈরি করার জন্য গার্মেন্টস বিশ্ববিদ্যালয় করা দরকার। এসব বিশ্ববিদ্যালয় করে তো আমাকে হায়ার এডুকেশন দিয়ে বেকার ফেলে গাঁজা খাওয়ার জন্য তো আমি বাংলাদেশে বাস করবো না। আমার 18 কোটি মানুষকে বাস করার জন্য জায়গা দিতে হবে, কর্ম দিতে হবে, সেটা বিএনপি দিবে। সেই জন্য বিএনপি এখন বলছে যে এই কাজগুলো আমাদেরকে আগামীতে করতে হবে। আমি যদি ম্যাট্রিক পাস করার পর আমার সম্মতি না থাকে আমি টিটিসি ভর্তি করে দেবো। আমি যদি ইন্টারমিডিয়েট পাস করার পরে বিশ্ববিদ্যালয়ে পড়ার আমার যোগ্যতা না থাকে আমি টিটিসিতে চলে পলিটেকনিকে চলে যাব। এরকম একটা পরিস্থিতি আমাদের মধ্যে এখন বিরাজ করছে এবং এই পরিস্থিতি নিয়ে আমাদের এই কাজগুলোই আমাদেরকে আমাদের প্রার্থীরা যারা ভোট চাইতে যাবে এই কথাগুলি আমাদেরকে বলতে হবে। এই কথাগুলি যে আমরা এই পরিবর্তন চাই। ওই হাসিনার মতো 10 টাকা সে চাল খাওয়াবো, ঘরে ঘরে চাকরি দেবো, এটা আমরা বলবো। আমরা বলবো যে আমাদের এই কাজগুলি আমাদের নেতা পরিকল্পনার মাধ্যমে তৈরি করেছে। আমরা আগামী দিন খাল কাটবো,
আগামী দিন 25 কোটি গাছ লাগাবো, এই কথাগুলি আমাদেরকে বলতে হবে। আমার বিশ্বাস যে আমরা ওয়ার্ড পর্যায়ে যে কাজগুলি করছি, এখন 117টা সেন্টার বোধহয় আমাদের হয়েছে এই পার্লামেন্ট নির্বাচনে। এই পার্লামেন্ট নির্বাচনে যেখানে 2টা সেন্টার 3টা সেন্টার, সেখানে শক্তিশালী লোককে দিয়ে আমাদের সেই সেন্টার কমিটি করতে হবে। সেখানে পুরানো নতুন পুরানো অর্থাৎ বিএনপি করে যারা 79 সাল থেকে, তাদের সবাইকে নিয়ে এই পরিকল্পনার মধ্যে অংশগ্রহণের মধ্যে রাখতে হবে। আমি সবাইকে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, আন্তরিক হওয়ার জন্য ছোট্ট একটি কথা বলি যে আমার একটি মেয়ের বিয়ে, তাহলে কি করবেন? বাড়ির সবাইকে দাওয়াত দিবেন? দিবেন না? না দিবেন না? পাড়া প্রতিবেশীকে দিবেন না? সবাইকে দাওয়াত দিলে আপনি ভোট করবেন বিএনপির, এ খারাপ ও খারাপ ও ভালো, এটা তো হবে না। হবে? তাহলে ওই আপনার মেয়ের বিয়ের মতো চিন্তা করেন না যে আমি আমার মেয়ের বিয়ে দিচ্ছি, পাড়া প্রতিবেশী থেকে আত্মীয় স্বজন, যত দূরের আত্মীয় স্বজন আছে সবাইকে নিয়ে আমার মেয়ের বিয়ে দেব। সেরকম চিন্তা ভাবনা নিয়ে যারা আমরা দায়িত্বে আছি, যারা দায়িত্বে ছিলেন, যারা বিগত দিনে আমাদের সমর্থক, তারাও এই কমিটির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে একটি শক্তিশালী কমিটি করে 5 জন বা 7 জন মিলে আমরা আমাদের লিফলেট দিয়ে বাড়িতে যাব আর এই কথাগুলি বলবো। সবাইকে ধন্যবাদ। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই মত বিনিময় সভার সংগ্রামী সভাপতি জনাব মামুনুর রশিদ জনাব মামুনুর রশিদ। এরপরেই আমাদের প্রার্থী জনাব মিজানুর রহমান মিনু ভাই বক্তব্য রাখবেন। যারা বাইরে আছেন, ভিতরে আছেন, পিছনে অনেক জায়গা ফাঁকা আছে, বসেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আজকের এই নির্বাচনী মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের রাজশাহী আসনের প্রার্থী, রাজশাহীর সাবেক মেয়র, সাবেক এমপি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু ভাই, উপস্থিত রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিকন, সহসভাপতি ভাই সহ অন্যান্য সহসভাপতিবৃন্দ, থানার নেতৃবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ, ভাই বোন, আমাদের আজকের যে আলোচনা মূল কথা হচ্ছে যে আমরা আমাদের প্রার্থীকে, ধানের শীষের প্রার্থীকে বিজয় করব, জিতাবো। এই জিতাতে হলে, বিজয় করতে হলে আমাদের কি করণীয় সেটা করতে হবে। আমরা ওনার জন্য, ধানের শীষের জন্য আমাদেরকে কাজ করতে হবে, ভোটারদের কাছে যেতে হবে। আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান বলেছেন যে আমরা জয়ী হলে আমরা দেশের জন্য, জনগণের জন্য কি করব সেটাও উনি বলে দিয়েছেন। সেটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি আমরা সুষ্ঠুভাবে ভোট নির্বাচন না করতে পারি, তাহলে আমরা সামনের নির্বাচনে যদি ক্ষমতায় যেতে না পারি, তাহলে দেশের অবস্থা ভয়াবহ আকার ধারণ করবে। এটার বড় কারণ হচ্ছে যে এই দেশের যারা স্বৈরাচার ছিল তাদের পতন হয়েছে 24-এর 5ই আগস্ট। তারা সংখ্যায় এবং শক্তিতে তারা ব্যাপক। এই জন্যে তারা কি করেছে, তারা এই অবস্থায় বাংলাদেশের ভিতরে লুকিয়ে আছে, দেশের বাইরে লুকিয়ে আছে। আজ হোক কাল হোক তারা আসবে।
কিভাবে আসবে? তারা এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, করে এই দেশে আসবে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের নির্বাচন করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে, এবং এই স্বৈরাচার জানে ভবিষ্যতে এই দেশে যারা শক্তিশালী না হতে পারে, প্রতিষ্ঠিত না হতে পারে, এইটা আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমরা এই ব্যাপারটায় গুরুত্ব না দিই, তাহলে জানতে হবে যে আমরা দেশের কোনটা ভালো কোনটা মন্দ এটা আমরা বুঝি না। এটা অবশ্যই এরূপ প্রমাণ আমরা দিয়েছি। আমাদের জুলাই এবং আগস্টের পরে উচিত ছিল এদেশের সমস্ত দল একত্রিত হয়ে, ঐক্য হয়ে এদেশকে পুনর্গঠন করা, এদেশের ভোটার অধিকার প্রতিষ্ঠা করা, এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা। সেই দিকে আমরা না যে আমরা নিজেদের ভিতরে আমরা দ্বন্দ্ব করছি। এই দ্বন্দ্বের আমি মনে করি এই দ্বন্দ্বের মূল নায়ক হচ্ছে জামাত ইসলাম। তারা এই দ্বন্দ্ব সৃষ্টি করেছে। আমরা এত বড় এক শক্তির পতন ঘটেছে, তারপরে নিজেদের ভিতরে দ্বন্দ্ব করছি। নিজেদের ভিতরে দ্বন্দ্ব করলে ওই শক্তি আসার একটা সুযোগ পাবে। সুযোগ পেয়ে গেলে ভবিষ্যতে কি হবে এটা বলা খুব মুশকিল। আমাদের নেতা বলছেন যে সামনের নির্বাচন কঠিন হবে। এটা উনি জুলাই এবং আগস্টের পরেই উনি বলেছেন যে সামনের নির্বাচন কঠিন হবে। এই জন্য আমাদেরকে নির্বাচনে গুরুত্ব দিতে হবে, শুধু বিজয়ের জন্য না, স্বৈরাচার যারা প্রতিষ্ঠিত না হয় দেশে, এইটার একটা বড় কারণ। যদি প্রতিষ্ঠিত হয়ে যায় এই দেশ রুয়ান্ডা বুরুন্ডির মতন হতে পারে। এটা অবিশ্বাস্য না, এটা একটি বিরল ঘটনা যেটা বাংলাদেশে ঘটে গেছে। যে এত বড় একটা শক্তিশালী দল, সমস্ত প্রশাসন যন্ত্র যাদের পক্ষে ছিল, তারা এই দেশ তারা ক্ষমতাচ্যুত হয়েছে, ক্ষমতাচ্যুত হয়ে দেশে এবং দেশের বাইরে লুকিয়ে আছে। এইটা বেশি দিন তারা লুকিয়ে থাকতে পারবে না, ইতিহাস তাই বলেও না। তাহলে তারা কি করবে? এই দেশের ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে, বিশৃঙ্খলা করবে। সেটা আমরা আলামত দেখেছি। 12 তারিখে তারা আমাদের একজন প্রার্থীকে তারা খুনের উদ্দেশ্যে তারা গুলি করেছে। তারা আর কি করেছে? হাদিকে তারা আর কি করেছে? তারা আমাদের আরেক প্রার্থী চট্টগ্রামের আহ্বায়ক এরশাদুল্লাহকেও তারা গুলি করে তারা আহত করেছে। এই লক্ষণটা ভালো না। এই জন্য আমাদেরকে জিততে হবে, পাশাপাশি জিততে হবে, এবং এদেশে স্বৈরাচার যেন প্রতিষ্ঠা না হয় এইটা চেষ্টা করতে হবে। আমরা একটি কথা বলে দিতে চাই, সমস্ত দল যদি আমরা ঐক্য না হতে পারি, তাহলে অন্ততপক্ষে আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হতে হবে। আমরাও যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে বুঝবো যে আমরাও দেশের ভালো মন্দ বুঝছি না। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সব দল যদি না হয়, আমাদের হতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই দেশকে গড়তে হবে। এই দেশের দায়িত্ব আমাদের পড়ে, কারণ এদেশের সর্বোচ্চ যেটা অর্জন সেটা আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদের পতন হয়েছে। আমাদের নেতা বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারের পতন হয়েছে। আমাদের এই জন্য আমাদেরকেই দায়িত্ব নিতে হবে দেশের। যদিও অন্য দল আমাদের পক্ষে না থাকে বা না থাকে, আমাদের দায়িত্ব নিতে হবে। এই জন্য আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে। কিভাবে কাজ করতে হবে আমরা সকলেই জানি, এবং সকলেই আমরা চেষ্টা করছি এই কাজের জন্য। আমি মনে করি আমাদের যারা আছে, আমাদের দলের নেতা কর্মী সাবেক এবং বর্তমান, সকলেই আন্তরিক। আমি কিছুক্ষণ আগে মিনু ভাইয়ের সঙ্গে কথা বললাম, এটাই আমরা ঠিক করলাম যে প্রতিটা ওয়ার্ডে আমরা 5 সদস্য কমিটি করব। যে কমিটি ওয়ার্ডে কাজ করবে, আমরা প্রতিটা ওয়ার্ডে মহিলা দল আছে, তাদেরকে 5 সদস্য আমরা কমিটি করব, দিয়ে আমরা সাংগঠনিক 38টা ওয়ার্ডে আমাদের কাজ হবে। এই জন্য কারা কমিটি থাকবে প্রতি ওয়ার্ডে, এই ওয়ার্ডের মূল দলের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আরো 3 জনকে আমরা দিয়ে দিব, এবং মহিলা দলেরও আমরা 5 জন করে দিয়ে দিব, দিয়ে তারা কাজ করবে। আমি দুঃখ প্রকাশ করছি, যদিও আদানের সময় আমি বক্তব্য দিই না, কিন্তু নামাজের সময় কাছাকাছি হয়ে আসছে। এই জন্য আমি সামনে সকলকে সামনে
দেশ গড়ার জন্য, দেশে শান্তি শৃঙ্খলা বজায়ের জন্য আমার বিএনপিকে ক্ষমতায় যাওয়া জরুরি। এই জন্য সকলেই আন্তরিক, সকলকে আমি বলবো যে আমরা এক ঐক্যবদ্ধ হয়ে আমরা ধানের শীষ সারা বাংলাদেশে ধানের শীষকে আমরা জিতাবো, আমরা ক্ষমতায় যাব। ক্ষমতায় যে জনগণের যে কল্যাণ, জনগণের যে ভোটের অধিকার, জনগণের গণতন্ত্র, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, আগামী রাষ্ট্রপতি তারেক রহমান জিন্দাবাদ। আজকে হচ্ছে আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস, তাদের বুদ্ধিজীবীদের রাখবেন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আগাম হচ্ছে সভাপতি ক্রমে আমি একটু বলি, আগামীকালকে রাত্রি 12:01 আমরা বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দিতে যাব। 12টার মধ্যে আপনারা সবাই উপস্থিত হবেন। স্বাগত। পার্টি অফিসের সামনে আমরা যাবো, সোনা দিকে পড়ে এখানে থেকে আমরা রাজশাহী কলেজে যাবো, রাজশাহী কলেজে, ঠিক আছে। আর কৃষক দল স্বেচ্ছাসেবক দল আপনারা কালকে 10টার মধ্যে অবশ্যই পার্টি অফিসে আসবেন। আর যুব দলের 3টার সময় আপনারা একটু মেহরবানি করে সবাই আপনারা যারা থানা এবং মহানগর পঞ্চায়েত নেতৃবৃন্দ রয়েছে তাদের সবাইকে আপনারা বলবেন। ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাননীয় উপদেষ্টা, সাবেক মেয়র, সাবেক এমপি, গণমানুষের নেতা জনাব মিজানুর রহমান মিনু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরীর দায়িত্ব আগামী 13-10-12 ফেব্রুয়ারি নির্বাচনে শহীদ প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়া এবং তার গ্রহণের ধানের শীষ প্রতীকে বিজয়ের লক্ষ্যে কিভাবে দলকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় এ বিষয়ে আজকের এই মত বিনিময় সভা। আমার ছোট ভাই সভাপতি মাহমুদুর রশিদ, আমার সহযোগিতা আমাদের কেন্দ্রীয় নেতা সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, আমার স্নেহের মহানগর সংগ্রামী সাধারণ সম্পাদক উদীয়মান নেতা যারা মাহফুজ আহমদ লিটন, আমার অত্যন্ত প্রিয় বন্ধু, আমাদের দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রতিষ্ঠাকালীন থেকে নজরুল হুদা এবং আমার স্নেহের সরকার ওয়ালিদ রান্না, মুক্তার ভাই এবং যে রাজশাহী মহানগরীর নেতৃবৃন্দ এবং রাজশাহী মহানগরীর প্রত্যেকটি থানা এবং প্রত্যেকটি ওয়ার্ডে ও প্রত্যেকটি অঙ্গ সংগঠন, বিশেষ করে আমাদের নেতৃবৃন্দ ভাই ও বোন, দীর্ঘ সময় ধরে আপনারা এই নির্বাচনকে নিয়ে আলোচনা শুনেছেন এবং আমি খুব খুশি হয়েছি। সবাই খুবই ভালো পরামর্শমূলক বক্তব্য দিয়েছেন। আসলে আমাদের মা, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া হঠাৎ করে উনি অসুস্থ হয়ে যাওয়া, আমরা একটা কর্মসূচি রাজশাহী মহানগরীতে দেওয়া হয়েছিল, সেটা খুবই ক্যান্ডিডেট ডিক্লেয়ার পর সেই কর্মসূচিকে নিয়ে দলের মধ্যে একটা সুন্দর চঞ্চলতা সৃষ্টি হয়েছিল এবং নির্বাচনী কৌশলে আমরা অনেক এগিয়ে গিয়েছি। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার কারণে
আমরা আসলে কিছুটা ভুল বুঝাবো। কর্মসূচি মানে মিছিল, এগুলা স্থগিত বদল হয়েছে। লিফের ভিতর এটা কাউকে কেউ বলে নাই। যাই হোক, মনের অবস্থার কারণে অনেকে আমাদের যা ভিতরে ভিতরে কাজ অনেকেই ঠিক মতো করেছেন, অনেকে একটু আমাদের ভুল বুঝেছেন। যাই হোক, আমি এখন অনুরোধ করবো আমাদের মহানগর নেতৃবৃন্দ খুব দ্রুতই তারা আমার কর্ম পরিকল্পনা আপনাদের সামনে কাল পরশুর মধ্যেই তারা দেওয়ার পর সেইভাবে আগাবো। আমি গত প্রোগ্রামে একটু তিক্ততার কথা বলি। যেমন আমরা নির্বাচনী প্রচেষ্টা 40 বছর ধরেই করছি। তো সেখানে আমরা হয়তো 1 নম্বর ওয়ার্ডের প্রোগ্রাম দিয়েছি। সেখানে 1 নম্বর ওয়ার্ডের যারা থানার নেতৃবৃন্দ, যারা ওই নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং ওখানকার 50, 60, 100 জন কর্মী থাকে, তাদেরকে নিয়ে আমরা বাড়ি বাড়ি যাই, আমরা কুশল বিনিময় করি, হ্যান্ডবিল বিতরণ করি। কিন্তু এখন ওইখানে যাই দেখি পুরো মহানগরী চলে গেছে। এটা ওদেরও দোষ না, আমাদের এটা মিস হয়ে গেছে, যোগাযোগটা আমরা ঠিক মতো করতে পারি না। তাদের দেখা যায় যে সমস্ত মহানগরী এক জায়গায় চলে যাওয়াতে 29টা এলাকা সঙ্গে প্রায় আরো 100 এলাকা মহল্লা ফাঁকা হয়ে যায়। তো না, সেই জন্য আমার ভাইদেরকে অনুরোধ করেছি যে ফার্স্ট নিজের বাড়ি, সেকেন্ড নিজের মহল্লা, থার্ড নিজের সেন্টার। আর ওইখানে যে ওয়ার্ডগুলোতে হবে 3-4টা সেন্টার থাকে, সেখানে আমরা একসঙ্গে প্রোগ্রাম করব। সেখানে সেই থানার নেতৃবৃন্দ থাকবে। আর নির্দিষ্টভাবে ওনারা প্রায় 38টার উপরে কমিটি করছেন, সেখানে আলাদাভাবে তারা সেখানে ব্যবস্থা নেবে, যোগাযোগ ব্যবস্থা। আর আমি অনুরোধ করবো আমার ভাইয়েরা, এটা আমরা বুঝতে পারছি না, নির্বাচন সেন্টার 12 তারিখ পর্যন্ত যার মেয়াদ, এইটা আমরা সিনিয়ররা যদি নির্বাচনে খুব পারদর্শী থাকে আলাদা ব্যাপার। যেমন আমার বন্ধু নজরুল্লাহ ভাই, উনি সিটি কলেজটা করবে, করে দিই, কিন্তু ওখানে উনি ঠিক মতো লোক সাজাতে, আপনারাও ঠিক সেই রকম সবার কাছে গ্রহণযোগ্য। যেমন আমি সেদিন 19 আমার এখানে পাই এবং জনি আছে, অনুরোধ করেছিলাম আক্তার ভাই আছে দেখি দাঁড়া, এই লোকটা আমি দেখছি 5-6টা নির্বাচন পরিচালনা করেছে। ইমরানি সরকার সাহেবের, কবির ভাই, আমার মেয়র, বুলবুল, সব আমি যেমন অনুরোধ করেছি, এইরকম লোকগুলো এরা হচ্ছে যোগ্য, এরা হচ্ছে ভোট পলিটিক্স বোঝে, সেট আপ বোঝে, মাথা ঠান্ডা করে চলে এবং নির্বাচনের দায়িত্ব কোনোরকম। আমাদের মধ্যে অনেক ছোট ভাইরা আছে, একটু উত্তেজিত হয়, নো, এগুলোকে একটু ঘটে রাখতে হবে, সফট, ঠান্ডা, হাসি মুখে, কোনোরকম একটু ক্রিটিক কথা বললেও হাসি মুখে ওটাকে পলিটিক্যালি ইয়ে করে দেবে। তো এই ধরনের মানুষকে দেওয়ার জন্য আমি এটা মনে করি, এটা আমাদের হচ্ছে কৌশল। শহীদ জিয়ার দল, বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল, আমরা ভদ্র, আমরা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি, আমরা মানুষের সঙ্গে সৎভাবে, বিনয়ীর সঙ্গে নিরহংকার হয়ে তাদের হৃদয়ে আমরা জয় করে তাদের ভোট আমরা অর্জন করি। কোনো আওয়ামী লীগ যেন ভোট টোট দরকার নেই, সেন্টার দখল করলো, সব ভোট কেটে ঢুকলো। এই ভোট বিএনপি কোনোদিন এটা বিএনপির পক্ষে সম্ভবই না। আমাদের নেতা শহীদ জিয়া ম্যাডাম এবং তার হিসাবে ঠিক আছে, জনতার দল বিএনপি, জনগণের ভোটে বিএনপি। প্রিয় বন্ধুরা, আমার সেই সুযোগ সামনে 12 তারিখে আসছে। যারা এখন অনেক বড় বড় কথা বলছে তাদেরকে আমরা চিনি। আমরা এখানে রাজশাহী, যে বিশেষ করে আমার প্রেসিডেন্ট সেক্রেটারি সব টিম করছে, আমাদের নেতা তারেক রহমান সাহেব যে 7টা বিষয়, আমার ভাগের দলে আরো অনেকে বলছে 8টার বিষয়, সেটা যে ফ্যামিলি কার্ড, ট্রিটমেন্ট এবং কৃষি কার্ড যেগুলো দিবে, এগুলো বলবে আপনারা এই থিমগুলো, সেগুলো বাড়িতে বাড়িতে যে লিফলেট দিবেন এবং এই কথাগুলো। আমি ক্যান্ডিডেট, আমিও থাকবো। আর আমাদের স্থানীয়ভাবে জনপ্রিয় কিছু বিষয় আছে, সেটা হলো যে আমরা বেগম খালেদা জিয়ার সময় রাজশাহীর সকল ক্ষেত্রে একটি আমূল উন্নয়নের আমরা সুপ্রতিষ্ঠিত করেছি। এইটা আমাদের তুলে ধরতে হবে।
যেমন এটা তো অনেকে পারে না। বেগম খালেদা যে এটা করে দিতে আসে, শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন উন্নয়ন, বাঁধ, রেল স্টেশন, সিটি ভবন, দিয়া শিশু পার্ক, রাস্তাঘাট অমুক্তম, পরিষ্কার পরিচ্ছন্ন, সবুজ, এগুলো দিতে হয়েছে। সেগুলো আপনারা অনেক নতুন প্রজন্ম জানে না, এগুলো আপনারা তুলে ধরে কথা বলতে হবে। কিন্তু আসল টার্গেটটা থেকে ওই 8টা পয়েন্ট: ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড, এগুলো। আর প্রিয় ভাইরা আমার, আমি আমাদের প্রার্থী হিসেবে আমরা বসে আমাদের একটা জাতীয় একটা থাকবে ইশতেহার, আমাদের এই আসনের জন্য ইশতেহার দিবে। সেগুলো আস্তে আস্তে আপনাদের সামনে গেলে আপনার করে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। বিশেষ করে আমরা স্বাস্থ্য ক্ষেত্রে রাজশাহীতে যে অবস্থা বিরাজমান, এটাকে আমরা আমূল পরিবর্তন করব। এটি সম্ভব। একজন সৎ, একজন পরিশ্রমী, নীতিবান জনগণের ভোটে নির্বাচিত প্রার্থীর পক্ষে সম্ভব, এবং কোনো অনিয়ম কোনো বিষয় নেই। আর কোন রকম আস্তানি মাস্তানি চাঁদাবাজির বিষয়ে আমাদের বক্তব্য স্পষ্ট। আমাদের নেতা তারেক সাহেব বলছেন, আমরা বলছি এ বিষয়ে বিএনপির বক্তব্য জিরো টলারেন্স। সব শেষে এই 14 মাসে যারা অ্যারেস্ট হয়েছে, জেল থেকে বাইরে এসেছে, যারা অনেকদিন চুপচাপ ছিল, বাইরে ছিল, এখন আসে তাদেরকে চিহ্নিত করে তাদের নাম আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদের দেন, ইনফরমেশন যে হাতিকে যে ছেলেটা মারলো, এটা কিন্তু আমি বলবো অসাবধানতায় প্রথমে আমাদের সেখানে হয়েছে। রাজশাহীতে যেন এই ধরনের কোনো কাজ কেউ করতে না পারে। মিছিলে যাচ্ছি, ডানে ভাই খেয়াল রাখবেন, পিছনে ডানে ভাই খেয়াল রাখবেন, বাড়ির পাশে খেয়াল রাখবেন। ভয় আমরা করি না। শহীদ জিয়ার সৈনিক, আমাদের মাথা পিছনে পড়ে মৃত্যু হয় না। আমরা শহীদ হয়ে মাথা গুলি নিয়ে সামনে পড়ি। আমরা এগুলো কোনো ভয় করি না। ইনশাল্লাহ ইন্ডিয়া জানে যে শহীদ জিয়া কি জিনিস, আর তার সৈনিকরা জানে যে তার শরীরটা কি জিনিস, ইন্ডিয়া জানে। সেজন্য প্রিয় ভাইরা আমার, ভয় পাওয়ার কিছু নেই। আমরা ইনশাল্লাহ সবাই এগিয়ে দেবো। আর আমার বোনেরা, আপনাদের আমরা খুব ভরসা করছি। আপনারা খুবই বেশি করে বাড়ি বাড়ি যে ভোট কালেকশন করেন, কারণ আমাদের যারা প্রতিপক্ষ তাদের একটা অংশ মহিলারা অনেক আগে থেকে কাজ শুরু করেছে। আপনারা সেভাবে মহিলাদের মধ্যে থেকে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং মহানগর নেতৃত্ব, অর্গানাইজ সেক্রেটারি কাল পরশুর মধ্যে বসে আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ রূপরেখা দিয়ে দেবে। আমি বিশ্বাস করি এই সিটিআই এই এলাকায় 89-এর 79-এর ভোট, প্রেসিডেন্টের হানা ভোট দেওয়ার আগে, তারপর প্রেসিডেন্ট ইলেকশন, তারপর সাত্তার সাহেবের ইলেকশন, তারপর হচ্ছে 91-এর ম্যাডামের ভোট, 96-এর ভোট, 96-এ আবার দ্বিতীয় ভোট, তারপর হচ্ছে 2001-এর ভোট, তারপর হচ্ছে 2018-এর ভোট, 2008 এবং 18 ভোট। এই মোট 11টি ভোট করেছি। রাজশাহী 2 নম্বর আসন ইনশাআল্লাহ সব সময় সর্বোচ্চ ভোটে বিজয় অর্জন করেছে। সর্বোচ্চ ভোটে রাজশাহী 2001 সালের পার্লামেন্ট ইলেকশন ম্যাডাম সারা দেশে ফার্স্ট, 2,25,000। শেখ সেলিম নৌকা সেকেন্ড, 2,03,000। রাজশাহী 2, 1,97,000। থার্ড আমার সঙ্গে প্রতিদিন করেছে খালিদুজ্জামান লিটন, সে 1,10,000 ভোটে আমাদের সঙ্গে পরাজিত হয়েছে। এই সিট ইনশাল্লাহ এটা ধানের শীষের সিট, শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সিট। ইনশাল্লাহ দেশের রাজশাহীর জনগণ বিএনপিকে প্রাণ দিয়ে ভালোবাসে। আপনারা খালি সবার সঙ্গে একটু কাছে কাছে যান, দেখবেন সবাই খুব খুশি হবে। আমি আপনাদের বড় ভাই হিসেবে আমার নেতাদেরকে সঙ্গে নিয়ে ইনশাল্লাহ আমরা ভোটে নামবো, এবং আমরা নেমে আছি, আরো সুন্দর করে নামবো। তবে আমাদের মধ্যে কেউ যদি আপনারা দেখেন স্বৈরাচার হাসিনার সরকারের কেউ যদি অতীতে থাকে, যারা আমার সঙ্গে
বা আমার বন্ধুদের সঙ্গে আমাদের সঙ্গে কেউ যদি আশপাশে আসার চেষ্টা করে, এই চরম বিপজ্জনক সময় তাদেরকে কোনো ইন্টারেস্ট দেবেন না। দলে না হওয়ার প্রশ্নই নাই, তাদের সঙ্গে কথা বলার বাংলাদেশ জিন্দাবাদ, শহীদদের অমর রক্ষা নিয়ে